ঈশান অসহায় মুখে মীরার দিকে তাকিয়ে আছে। চেয়েছিল পিহুর সাথে কথা বলবে, কিন্তু মাঝখানে মীরা খলনায়িকা হয়ে দাঁড়িয়েছে। ঈশান অসহায় চোখে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। ততক্ষণে ফোনের রিং বেজে বন্ধ হয়ে গেছে। মীরা ঈশানের দিকে তাকিয়ে বলল, আমি এখন মণিমায়ের সাথে কথা বলবো। মুখটা যেন বন্ধ থাকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঈশান ইনোসেন্ট ফেস করে বলল, আমি একটু আম্মুর সাথে কথা বলি প্লিজ। মীরা কটমট করে তাকিয়ে বলল, চুপ, বেশি কথা বলবেন না, কথা বলে নাক পাঠিয়ে দিব। সাবরিন ঈশানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি একটু চুপ করুন, মীরা কিন্তু সত্যি মেরে দিবে, সেটা আমি জানি। ওর মুখের চেয়ে হাত আর দাঁত চলে বেশি। সাবরিন আর মীরা দুজনে উৎসুক দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। ঈশান মেকি হাসি দিয়ে বলল, এতে তোর কি কোনো সন্দেহ আছে মীরা? মীরা কিছু বলার আগেই ওর ফোন বেজে ওঠে। মীরা ঈশানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, মুখটা বন্ধ রাখবেন। ঈশান মুখে আঙ্গুল দিয়ে চুপ করে গেল। মীরা ফোন রিসিভ করে বলল, হ্যাঁ মণিমা, বলো। কিরে, কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন ধরছিস না কেন? মীরা আমতা আমতা করে বলল, ও, ওই ফোনটা সাইলেন্ট মোডে ছিল তাই খেয়াল করিনি। ঈশান কথা শুনেই বলে ওঠো, মিথ্যে বলছিস কেন মীরা? মীরা শট করে ঈশানের দিকে ঝুঁকে ওর মুখে হাত চাপা দিল। ঈশান অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা নিজের ইচ্ছে ওকে টাচ করেছে, এ তো অবিশ্বাস্য। বড় বড় চোখে সে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা বলল, তো তুমি কেমন আছো? ঠিক মতো মেডিসিন নিচ্ছ তো? পিহু জোরে শ্বাস পেল, যা মীরাও শুনতে পেল। পিহু বলল, ওখানের কি অবস্থা? ওদেরকে খুঁজে পেয়েছিস? মীরার হাত এখনো ঈশানের মুখের উপর। গরম চোখে মীরা একবার ঈশানের দিকে তাকিয়ে বলল, না পাইনি। এত বড় শহরে খোঁজা মুশকিল, তবে চিন্তা করো না, তাড়াতাড়ি ওদের পেয়ে যাব। আর আমিও তাড়াতাড়ি চলে আসব। তোমাকে খুব মিস করছি। ঈশান বুঝতে পারল যে পিহু হয়তো ওদের কথা জিজ্ঞেস করছে, কিন্তু মীরা তো মিথ্যে বলছে। ঈশান মীরার হাত সরিয়ে বলল, আম্মু। মীরা আবার রেগে গেল। টেবিল থেকে জাল সসের বোতল থেকে সস নিয়ে ঈশানের মুখে দিয়ে দিল। ঝালে ঈশান দাঁড়িয়ে পড়ে। ঈশান একদম জাল খেতে পারে না। জাল এসে হাত দিয়ে মুখে বাতাস করতে লাগলো। সাবরিন দ্রুত পানি এগিয়ে দেয় ঈশানের দিকে, কিন্তু পানি খেয়েও ঈশানের ঝাল কমল না। জালে এক প্রকার কাত হয়ে গেছে। মীরা কোনো রকমে পিহুকে বুঝিয়ে ফোন কেটে দেয়। সাবরিন চিন্তিত হয়ে বলল, এটা কি করলে মীরা? এ সসটা সত্যিই খুব জাল, এখন কি হবে? জালে মোরক, তাতে আমার কি? বলছিলাম না চুপ থাকতে, এখন বুঝুক। তোমার সাথে তো গোড়া হয়ে গেছে, তাই না? আমি বাংলাদেশে ফিরে যাব যত তাড়াতাড়ি সম্ভব, এখানে আর থাকবো না, আসি আমি। সাবরিন মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। মীরা তার ব্যাগ গুছিয়ে চলে যায়। ঈশান বলে উঠল, মীরা দাঁড়া মীরা। মীরা ঈশানের কোনো কথাই শুনল না। গট গট করে হেঁটে চলল সে। ঈশান মীরার পিছু পিছু গেল না, আগে তার জাল কমাতে হবে। ঈশান দৌড়ে রেস্তোরাঁর ভিতর ঢুকে গেল। মীরা রাগে হাসছে। মেজাজটাই ওর খারাপ করে দিল। ওর পিছনে আসলে কি হবে? ও তো কিছুতেই ঈশানকে ক্ষমা করবে না। এটা কি ঈশান বুঝতে পারছে না? রেগে থাকার ফলে মীরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ক্যাব না নিয়েও হাঁটছে। হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় চলে এসেছে। রাস্তার একপাশে কতগুলো পশা ছেলেরা দাঁড়িয়ে আছে। মীরাকে একা দেখতে পেয়ে ছেলেগুলোর পিছু নেয়, কিন্তু মীরা সেসব খেয়াল করলো না। সে ঈশানকে মনে মনে হাজারটা গালি দিতে ব্যস্ত। হঠাৎই ওর ব্যাগে টান পড়তে মীরা রেগে যায়। নিশ্চয়ই ঈশান টেনে ধরেছে। এবার তো একটা থাপ্পড় সে দিবেই দিবে। যে বাবা সেই কাজ। মীরা ঘুরেই থাপ্পড় বসালো ছেলেটার গালে। ছেলেটা গালে হাত দিয়ে মীরার দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটাকে দেখে মীরার চক্ষু সড়ক গাছ। মীরা অস্থির হয়ে বলল, সরি সরি, আই এম সরি। ছেলেটা রেগে বলল, হোয়াটস রং? মীরা অসহায় হয়ে বলল, সরি, প্লিজ ফরগিভ মি। পাশে ছেলেটা বাঁকা হেসে বলল, নো বেব, ইটস ওকে, ইউ লুকিং সো হট, আই লাইক ইট। ছেলেটার কথা শুনে মীরা ভাবলো থাপ্পড় মেরে ভালোই করেছে। ছেলেগুলো বাজে তা এখন মীরা বুঝতে পেরেছে। মীরা টান মেরে ব্যাগটা নিয়ে নিল, বলল, আই হ্যাভ টু গো। মীরা চলে যেতে নিলে ছেলেগুলো সামনে গিয়ে পথ আটকায়। একজন বলে, কাম অন বেব, লেটস এনজয়, কাম অন। মীরার আবার একটু ভয় হতে লাগে। এই অচেনা জায়গায় কি ওকে বাঁচাবে? তাও আবার পাকা রাস্তা এখন, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছে না। মীরা ওদের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটা ছেলে তো ওর হাত ধরে বসেছে। মীরা রেগে ছেলেটার গায়ে হাত তুলতে নিলে সে ধরে ফেলে। মীরা দু হাত বদ্ধ করে ফেলেছে। মীরা আবার চিৎকার করে হেল্প হেল্প বলছে, কিন্তু ওর চিৎকার কেউ শোনার মতো নেই। হঠাৎ গাড়ির তীব্র আলো এসে ছেলেগুলোর চোখে পড়তে তারা চোখের উপর হাত দেয়। মীরা পিছনে তাকিয়ে দেখলো এটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির আলো এসে ওর চোখে মুখে বিচ্ছে। মীরা হাত দিয়ে আলো আড়াল করলো। ভাবলো বোধহয় কোনো শুভাকাঙ্ক্ষী এসেছে ওকে বাঁচাতে। মীরা এক জটকায় ছেলেটা থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গাড়ির কাছে গেল। তখনই গাড়ির দরজা খুলে যায়। হাতে বিয়ারের ক্যান নিয়ে বের হয়ে এলো ঈশান।
ঈশানকে দেখেই হতাশ হলো মীরা। শেষমেশ ঈশানের থেকে হেল্প নিতে হবে তার। ঈশান বিয়ারের ক্যানে চুমুক দিতে দিতে গানের সামনে হেলান দিয়ে দাঁড়ালো। একবার ছেলেগুলোর দিকে তাকিয়ে আবার মীরার দিকে তাকিয়ে বলল, একটু আগে তো ভালোই কথা বলছিলি, এখন বেলুনের মতো ফুস হয়ে গেলি কেন? হাওয়া বের হয়ে গেছে এতেই? ঈশানের লাগামহীন কথাবার্তায় মীরার রাগটা আরও বেড়ে যায়। বলল, একদমই উল্টাপাল্টা কথা বলবেন না। আমি কি আপনার থেকে হেল্প চেয়েছি নাকি? ঈশান মাথা কাত করে মীরার দিকে তাকিয়ে বলল, তাহলে দৌড়ে এখানে এলি কেন? যা ফাইট কর ওদের সাথে। যদি ওদের ভাগাতে পারিস তাহলে বুঝবো তোর শুধু মুখের দ্বার না, কাজের দ্বারও আছে। বাজে কথা বলবেন না। বাজে কথা বললাম কোথায়? সহজভাবেই বলল ঈশান। মীরা চুপ করে আছে। ঈশান আবার বলল, কি হলো? যা। মীরা রাগান্বিত স্বরে বলে, এত আমার বাহাতের খেল। এরকম কত ছেলেদের সাইজ করেছি বাংলাদেশে, আর এ তো বিদেশি বাদর, কলা দিলে খোসা খায়, নো প্রবলেম। মীরার এমন কথায় হাসলো ঈশান। তা দেখে মীরা ছোট ছোট চোখে তাকালো ঈশানের দিকে, কিন্তু ঈশানের কোনো ভাবান্তর নেই, সে হেসেই চলছে। মীরা কি করবে তা বুঝতে পারছে না। সে মনকে বলল, না মীরা, তোকে ভেঙে পড়লে চলবে না। এই ঈশান খানকে দেখিয়ে দিতে হবে যে তোরও সাহস আছে। মীরা এক পা করে সামনে এগোচ্ছে। ছেলেগুলোর একটু কাছে এসে মীরা দুহাত প্রসারিত করে দিয়ে বলে, কামন লেটস ফাইট। বলতে বলতে মীরা এগিয়ে যাচ্ছে। মীরা ভয়ও পাচ্ছে, এই বুঝে ছেলেগুলোকে হামলা করলো। বুকটা দুফুর করছে মীরার। ছেলেগুলো মীরাকে অবাক করে দিয়ে পিছোতে লাগলো। মীরা অবাক হলেও সামনে এগোতে লাগলো, কিন্তু ছেলেগুলো যেন ভয় পাচ্ছে মীরাকে, তাই পালাতে লাগলো। এতে মীরা বেশ খুশি হয়। যাক, শেষমেশ নিজের সম্মানটা বাঁচলো, না হলে ঈশানের সামনে আজ ওর ইজ্জতের ফালুদা হয়ে যেত। ওই বিদেশি বাদরের দল, কোথায় পালাচ্ছিস? ফাইট করবি না আমার সাথে? আমার নামও মীরা, আমাকে হারানো অত সহজ না, তাই তো দেখেই পালাচ্ছিস। শালা বাদর, বাদরামি করার জায়গা পাস না। ছেলেগুলো ততক্ষণে পালিয়ে গেছে। মীরা কিঞ্চিত হেসে বলল, উফ, বাঁচা গেল। পিছনে ঘুরতে দেখলো ঈশানুর পিছনে দাঁড়িয়ে আছে। মীরা তার এক ভ্রু উঁচু করে বলল, বলছিলাম না যে এসব আমার বাহাতের খেল? আমাকে দেখা মাত্রই তো পালিয়েছে। ঈশান মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, কাম, আমার নাম তোমার। মীরা সন্দিহান চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, কি বললেন? ঈশান হালকা হেসে বলল, না কিছু না, তুই সত্যি অলরাউন্ডার, কথায় কাজে সব কিছুতেই আগে। না হলে আমি ওর ভাবছি ছেলেগুলো পালালো কেন। ঠোঁটের কোনায় বিদ্যা আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো ঈশান। তবে মীরার মনেও একই প্রশ্ন, ছেলেগুলো পালালো কেন? একটু আগেই তো মীরাকে তুলে নিয়ে যাওয়া দরছিল। যাই হোক, মীরা এখন এসব বাবা বাদ দিল। অতীত নিয়ে বাবা পোকার কাজ। মীরা কিছু না বলে আবার হাঁটা দিল। ঈশান তৎক্ষণাৎ বলে উঠল, কোথায় যাচ্ছিস? চল, আমি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঈশানের কথায় তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মীরার মুখে। বাপ বেটা দুজনেই শুধু লিফট দিতে চাই। মীরা গলা উঁচিয়ে বলে, আমার আর দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। ঈশান মীরার একটু কাছে এসে বলে, জেদ করিস না মীরা, আমি ছিলাম বলে তোর বিপদ হয়নি। তাই বলে এই না যে তোর বিপদ কমেছে, সামনে হয়তো আরও বিপদ হতে পারে, তাই বলছি আমার সাথে চল। মীরা আবার বুঝতে পারলো যে হয়তো ছেলেগুলো ঈশানকে দেখে পালিয়েছে, না হলে ঈশান এসব বলতো না। এই ছেলে তো দেখছি ক্রিমিনালদের খাতায় নাম লিখিয়ে ফেলেছে, ছেলেগুলো দেখেই পালালো। হোক বিপদ, তাও আমি আপনার সাথে যাব না। ঘৃণা করিস মানলাম, আমাকে সহ্য করতে পারিস না তাও মানলাম, কিন্তু এভাবে নিজের ক্ষতি করার কোনো মানে হয় না। মীরা জেদ ধরে বলল, বলছি তো আমি যাব না। ঈশান আবার একটু রেগে গেল। এত জেদ দেখায় কেন মেয়েটা? নিজের ভালো মন্দ কি বুঝে না? নিজের ভালো তো পাগলিও বোঝে। ঈশানের ইচ্ছে করছে কোলে তুলে মীরাকে নিয়ে চলে যেতে, কিন্তু এটা করলে তো মীরা আরও রেগে যাবে। ঈশান শান্ত হয়ে বলল, এত জেদ করিস কেন তুই? চল আমার সাথে। ঈশান মীরার হাত ধরতে নিলে মীরা নিজের হাত সরিয়ে নিয়ে বলে, আমাকে ছোঁয়া বা আমার হাত ধরার চেষ্টাও করবেন না। ঈশান এবার বেশ রেগে গেল। এই মেয়ের গানের রক তেড়াতা বেশ বুঝতে পারছে, ভাঙবে তবু মস্কাবে না। ঈশান খপ করে মীরার চুলের মুঠি ধরে ফেলে। ব্যথায় মীরা আহা শব্দ করে ওঠে। ঈশানের এরকম কাজে হতভম্ব হয়ে গেছে মীরা। ঈশানও চুল ধরেছে। কত বড় চোখে সে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে মীরাকে টেনে গাড়িতে বসায়, তারপর নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। মীরা ঈশানের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে যেন তার রক্ত ঝরছে। ঈশান সিট বেল্ট লাগাতে লাগাতে মীরার দিকে তাকিয়ে বলল, ওভাবে কি দেখছিস? আপনি এটা কি করলেন? ঈশানের সহজ স্বীকারোক্তি, তুই তো বললি তোর হাত না ধরতে, তাই ধরিনি, কিন্তু পা ধরে আনলে তো পড়ে গিয়ে ব্যথা পাবে। তাই বাকি রইল তোর গেরুল লেজার মতো চুল, তাই বাধ্য হয়ে চুল ধরতে হয়েছে। সিট বেল্ট পরে নে। এসব যেন দিন দিন অসহ্য হয়ে পড়ছে। ঈশান গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যে ওরা নীরবতা পালন করে। একটু পর ঈশান গলা খাঁকড়ি দিয়ে বলে, তুই বাংলাদেশে ফিরে যাবি মীরা? ঈশানের কণ্ঠে মীরা হতাশা দেখল। বাহিরে দৃষ্টি রেখে বলে, আমি তো এখানে আজীবন থাকতে আসিনি, চলে তো যেতেই হবে।
কণ্ঠে গভীরতা এনে ঈশান বলল, কিন্তু তুই কি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবি না? আমি তো বললাম আমি অনুতপ্ত, আম্মুর কাছে ক্ষমা চাইবো, ইভেন আব্বুও চাইবো, তাহলে কেন তুই মানছিস না? মীরা কোনো কথা বলল না, চুপ করে আছে। ঈশান বুঝলো মীরা মুখে কুলু পেটেছে। গাড়ি এসে থামলো জিনিয়ার বাড়ির সামনে। মীরা গাড়ি থেকে নেমে দরজা না আটকে ঈশানের দিকে তাকিয়ে বলল, আপনাদের ক্ষমা চাওয়াতে যদি 17টা বছর ফিরে পাওয়া যেত তাহলে অবশ্যই আপনারা ক্ষমা পেতেন। না এতগুলো বছর ফিরে পাওয়া যাবে, আর না আপনাদের ক্ষমা করা যাবে। এটা বলে মীরা ওখান থেকে চলে যায়। ঈশান শান্ত দৃষ্টিতে মীরার চলে যাওয়া দেখল। মীরার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। সত্যি এতগুলো বছর ফিরে পাওয়া যাবে না। এই 60 জনের জীবনটা শুধু একটা বলে উলট পালট করে দিয়েছে। জীবন থেকে কি ভুল শব্দটা কোনোভাবে তুলে ফেলা যায় না? তাহলে আর কোনো মানুষ ভুল করতো না, আর ভুলের মাসুল দিতে প্রিয় মানুষদেরও হারাতে হতো না। ভুল শুধরাতে জীবন পার হতো না। এখনকার মানুষের করা ভুল শুধরাতে সারা জীবন লেগে যায়। সামান্য একটা ভুল জীবন নষ্ট করতে অল্প সময় নেয়। মানুষের মনে একবার কষ্টের দাগ লেগে গেলে তা কোনোদিনও তোলা যায় না। কষ্টটা কোনো পেন্সিলের দাগ নয় যে রাবার ঘষে তুলে ফেলবে। কষ্টের দাগ কলমের দাগের মতোই দীর্ঘস্থায়ী। মনের পৃষ্ঠে ছেড়ে যাবে, তবু কষ্টের দাগ উঠবে না। ঈশান ওখানে থেকে কিছুক্ষণ চলে যায়। সকাল সকাল জিনিয়াকে নিজের রুমে দেখে অবাক হয় মীরা। কারণ গত 1 মাসে জিনিয়াকে নিজের রুমে কখনোই আসতে দেখেনি। তাহলে আজকে কেন এসেছে? কেমন যেন লাগছে মীরার। ওয়াশরুম থেকে বের হতেই মীরা জিনিয়াকে দেখলো হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। মীরার জন্য এনেছে। মীরা অবাক হলেও কিছু বলে না। জিনিয়া মীরাকে গুড মর্নিং জানায়। মীরাও জিনিয়াকে একই কথা বলে। কিছুক্ষণ গল্প করে জিনিয়া চলে যায়। মীরা এতে আর মাথা ঘামালো না। মীরা নিজের লাগেজ গোছানো শুরু করে দেয়। টিকিট বুক করা হয়নি এখনও, তবে সব কিছু তো গোছাতে হবে, যদি বলে কিছু ফেলে যায়। এই জন্যই গোছাচ্ছে মীরা। কিছু কিছু গুছিয়ে মীরা তার ছোট ব্যাগে হাত দিল পাসপোর্ট বের করার জন্য। টিকিট বুক করতে হলে পাসপোর্টের প্রয়োজন আছে। কিন্তু মীরা অবাক হলো, কারণ তার পাসপোর্ট এখানে নেই। তাহলে কোথায় গেল? মীরা পুরো ব্যাগ খুঁজেও পেল না। সে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে চেক করলো, বিছানা তোষক উল্টিয়ে দেখলো, কিন্তু পেল না। তখনই জিনিয়া ডাক পড়ল। ব্রেকফাস্ট করার জন্য জিনিয়া ডাকছে। মীরা তাই আর খুঁজল না, ভাবলো হয়তো কোথাও আছে, খুঁজলেই পেয়ে যাবে। মীরা ব্রেকফাস্ট করতে চলে যায়। ব্রেকফাস্টে সেরে দুজনেই গল্প করলো, টিভি দেখলো। মীরার আর রুমে ফেরা হলো না। যিনি আজকে বাড়িতে থেকে গেল। দুজনেই দুপুরে রান্না করলো একসাথে। সময়টা বেশ ভালোই লাগলো মীরার। আজকে ঈশানের সাথে একবারও দেখা হয়নি। দেখা হবে কি করে? আজকে তো মীরা বেরই হয়নি। রান্না শেষে দুজনেই গোসল করে নেয়। খাওয়া দাওয়া করে জিনিয়ে চলে গেল। মীরা আবার দ্রুত রুমে ফিরে আসে। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও পাসপোর্টের হদিস পাওয়া গেল না। মীরার আবার সন্দেহ হচ্ছে, কারণ ওর স্পষ্ট মনে আছে যে পাসপোর্ট ব্যাগে রেখেছে। পাসপোর্টে তো আর হাত পায় নাই যে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে। মীরার আবার জিনিয়াকে সন্দেহ হলো। মেয়েটা আজকে ওর রুমে আসলো, আর আজকে ওর পাসপোর্ট হাওয়া। মীরার তখন মনে পড়লো জিনিয়া তো ঈশানের বন্ধু। ঈশানের কথা তো জিনিয়া শুনতেই পারে। তাহলে কি জিনিয়াই মীরার পাসপোর্ট ঈশানকে দিয়েছে, যাতে মীরা বাংলাদেশে যেতে না পারে? হ্যাঁ, তাই হবে। রাগে মীরার গা জ্বলে যাচ্ছে। মানুষ কতটা নির্লজ্জ হতে পারলে এমন জঘন্য কাজ করে। রাগে কিছুক্ষণ রুমে বসে রইল। এভাবে দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো। মীরা এবার উঠে দাঁড়ায়। না, এভাবে হবে না, ওকে কিছু করতে হবে। জিনিয়া কি এর মধ্যে অনেকবার ফোন করেছে, কিন্তু ধরেনি। এতে মীরা আরও বুঝে গেছে। মীরা দ্রুত রেডি হয়ে ইফাজের বাড়ি যায়। এবার গার্ডরা মীরাকে দেখে ঢুকতে দিল। মীরা বাড়ির ভিতরে ঢোকা মাত্র ইফাজের সামনে পড়ল। ইফাজ এ সময় মীরাকে দেখে অবাক হয়ে বলল, তুমি এখানে? মীরা তেজি স্বরে বলে, আগে আপনার গুণধর ছেলেকে ডাকুন, তারপর বলছি। কিন্তু ঈশান তো বাড়িতে নেই। কি হয়েছে মীরা, আমাকে বলো। আপনার ছেলে আমার পাসপোর্ট নিয়ে গেছে কোন সাহসে, যাতে আমি বাংলাদেশে যেতে না পারি? একটা কথা শুনে রাখবেন, আমি বাংলাদেশে ফিরবই, কেউ আমাকে আটকাতে পারবে না। আর আমার পাসপোর্ট চাই। ইফাজ এবার আরও অবাক হয়ে বলে, ঈশান তোমার পাসপোর্ট নিয়েছে? আমি তো এসবের কিছুই জানি না। জানার দরকার নেই, আগে বলুন আপনার ছেলে কোথায়? জানি না, তবে হয়তো বাড়ি গেছে। মীরা আবার চলে এলো। ইফাজ অনেকবার ডাকলো, কিন্তু মীরা ফিরেও তাকালো না। বারে মানুষ গিজগিজ করছে। এ নিয়ে দ্বিতীয়বার সে বারে এলো। এমনিতে মাথা গরম মীরার, আবার বারে এসে আরও মাথা গরম হয়ে যায়। রাগে সে থরথর করে কাঁপছে। আজকে যদি ঈশানকে পায় আস্ত চিবিয়ে খাবে। মানুষ ঠেলে সে এগিয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে ঈশানকে খুঁজছে, কিন্তু বান্দা লাপাত্তা। কোথায় গেল? অবশেষে মীরা চিরুনি অভিযান শেষ হয়। দূরে সোফায় বসে থাকা ঈশানের দিকে চোখ গেল। সাথে তার বন্ধুরাও আছে। মীরা বিড়বিড় করে বলে, আমার পাসপোর্ট সরিয়ে মদ গেলা হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি তোকে। মীরা সেদিকে এগিয়ে যেতে লাগলো। ঈশান মীরাকে দেখে উঠে দাঁড়ায়। মীরা লাল রঙা মুখটা দেখে বুঝতে পারলো যে এখন ওর সাথে খারাপ কিছু হতে যাচ্ছে।
তাই হলো। মীরা জ্বরের গতিতে এসে ঈশানের গালে থাপ্পড় বসালো। একটা নয়, পরপর 3টা। তারপর বরাট গলায় বলে, এই থাপ্পড় আমার আরও আগে মারা উচিত ছিল। আমার পাসপোর্ট কোথায় সরিয়েছেন বলুন? মীরার কথা শেষ হওয়ার আগে ঈশান জড়িয়ে ধরল মীরাকে। বিরাট হলরুমে নিস্তব্ধতা বিরাজ করছে। মুহূর্তে সব কোলাহল বন্ধ হয়ে গেছে। উচ্চস্বরে মিউজিক বাজছে না, কেউ নাচানাচি করছে না, রং বেরঙের লাইটগুলো বন্ধ হয়ে সাদা লাইট জ্বালানো হয়েছে। ফলে চারদিক দিনের মতোই চকচক করছে। বারের প্রতিটি মানুষের দৃষ্টি ঈশান আর মীরার দিকে। ঈশান এখনও মীরাকে জড়িয়ে আছে। আজ মীরা ঈশানের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। এত জোরেই ধরেছে মীরা ঈশানের শক্তির সাথে পেরে উঠছে না। অনেক চেষ্টা করে হাল ছেড়ে দেয়। ঈশান মীরাকে শক্ত করে ধরে চোখ বন্ধ করে আছে। ঘটনা এত দ্রুত ঘটল যে সবাই হতভম্ব। একটা মেয়ে হঠাৎ করে এসে ঈশানের গালে 3টা থাপ্পড় মেরে দিল, আর ঈশান কিছুই বলল না, উল্টো মেয়েটাকে জড়িয়ে ধরল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান তো এরকম না। এতক্ষণে তো ঈশানের রেগে যাওয়ার কথা ছিল। যে ঈশানের দিকে মেয়েরা তাকালে সে রেগে যেত, তাকে একটা মেয়ে থাপ্পড় মেরেছে আর ঈশান কিছুই বলছে না। ঈশান জড়িয়ে ধরাতে মীরাও অবাক হয়েছে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরার মানে কি? তাও আবার এতগুলো মানুষের সামনে। অন্য সময় হলে মীরা লজ্জায় পড়ত, কিন্তু এখন সে রেগে আছে খুব। তাই আপাতত লজ্জাগুলো চোখ থেকে সরিয়ে পায়ের নিচে রেখেছে। মীরা এখনও ছুটোছুটি করছে। নিজেকে ছাড়াতে না পেরে কেঁদে দিল। চোখ দিয়ে তার গল গল করে ঝর্ণার মতো পানি গড়িয়ে পড়তে লাগলো। যাদের থেকে দূরে সরতে চায় তারা কেন ওর এত কাছে আসে? মীরা নিজের মনকে সায় দিল, না মীরা, এদের উপর মায়া করবি না। এরা খারাপ মানুষ। তোর মণিমায়ের থেকে 17 বছর কেড়ে নিয়েছে। এরা শাস্তি পাওয়ার যোগ্য। ছাড়ুন আমাকে। এতগুলো মানুষের সামনে জড়িয়ে ধরতে লজ্জা করছে না আপনার? আমাকে ছোঁয়ার এত সাহস পেয়েছেন কোথায়? ছাড়ুন আমাকে। ঈশান মীরাকে ছাড়ার পরিবর্তে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে। মীরার এখন অস্বস্তি হচ্ছে। এসব কি করছে ঈশান? সে আশেপাশে তাকিয়ে দেখলো সবাই এখনও ওদের দিকে হা করে তাকিয়ে আছে, যেন কোনো সিনেমার শুটিং চলছে আর সবাই হা করে গিলছে আর মজা নিচ্ছে। এখন এদের মুখ দিয়ে হাজার মাছি গেলেও এরা টের পাবে না। কিন্তু লন্ডনে মাছি আছে? থাকবে না কেন? আছে নিশ্চয়ই। কিন্তু এই জঘন্য জায়গায় মাছি আসতেও নাক ছিটকায়। মীরা আবার ঈশানকে ছাড়তে বলে, কিন্তু সে ছাড়ল না। তুই বাংলাদেশে ফিরে যাস না মীরা। ঈশানের শীতল কণ্ঠে মীরা কেঁপে ওঠে। এই কণ্ঠটা কেমন যেন লাগছে মীরার। কেমন নেশা জড়ানো কণ্ঠ, যা কোনো মেয়েকে পাগল করে দিতে পারে। কিন্তু মীরা ভেবেই নিয়েছে যে সে পাগল হবে না, কিছুতেই না। ঈশান নামক ব্যক্তিটাকে তার ঘৃণা করতে হবে, পাহাড় পরিমাণ ঘৃণা। মীরা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমাকে সবার সামনে আর হাসির পাত্র বানাবেন না, ছাড়ুন আমাকে। ঈশান মীরার কথা তোয়াক্কা না করে চোখ বন্ধ করেই বলে, আই লাভ ইউ মীরা, আই রিয়েলি লাভ ইউ। আমাকে ছেড়ে যাস না, আমি আর নিতে পারছি না। আমার জীবন থেকে সব চলে যাচ্ছে, প্লিজ মীরা। উপস্থিত সবাই ঈশানের কথায় অবাক। থাপ্পড় খেয়ে শেষমেশ প্রপোজ করে দিল। জীবনে বোধহয় প্রথম দেখলো সবাই। ঈশানের এমন কথায় ভড়কে যায় মীরা। তবে সে ভাবে এগুলো ঈশানের নাটক, ক্ষমা চাওয়ার জন্য নাটক করছে। কিন্তু এখন তো ঈশানের থেকে ছাড়া পেতে হবে, আর ঈশান তো ছাড়ছেই না। মীরা আলতো করে ঈশানের পিঠে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, ঈশান। মীরার এরকম নরম কণ্ঠে হাত আগলা হয়ে এলো ঈশানের। ঈশান তার অনুভূতি কিছুটা হলেও বুঝতে পেরেছে, কিন্তু মীরা ঈশানকে অবাক করে দিয়ে এক ঝটকায় সরিয়ে দেয়। সাথে সাথে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ঈশানের গাড়ে। এক হালি পূরণ হয়ে গেল। থাপ্পড় খেয়ে ঈশান মীরার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো তার লাল হয়ে গেছে। রাগের কারণে নয়, অনুশোচনার কারণে ওই চোখে এখন কোনো রাগ স্পষ্ট নয়, সেখানে ভালোবাসা জন্মেছে। ভালোবাসার আড়ালে রাগগুলো চাপা পড়ে গেছে। মীরা তেজি কণ্ঠে বলে, এসব নাটক আমাকে দেখাবেন না। আমার পাসপোর্ট আমায় ফেরত চাই, না হলে এর পরিণাম ভালো হবে না। বাপের না যে আমি সে আগের মীরা, আমি এখন সে আগের মীরা নই। একটুকুতেই কান্না করি না। কেউ বকলে বা আঘাত করলে কাঁদতে কাঁদতে মণিমায়ের কাছে গিয়ে বিচারও দেই না। নিজের বিচার এখন আমি নিজেই করতে শিখে গেছি। আমাকে 5 বছরের মীরা ভাবলে ভুল করছেন আপনি। ঈশান চুপ করে মীরার কথাগুলো শুনছে। ঈশানের পেছনে ওর বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, এমনকি জিনিয়াও। সবাই মীরার কাজে অবাক হয়ে গেছে। যারা বাঙালি তারা কিছু কিছু বুঝতে পারল। ওখানকার মানুষেরা হা করে রয়েছে, ঘটনার কিছু বুঝতে পারছে না। ঈশান ভেজা গলায় উত্তর দিল, মীরা, আমার পাসপোর্ট কোথায়? আর কোন সাহস আমার পাসপোর্টে হাত দিয়েছেন? আমি আপনার মুখ দেখতে চাই না বলেই তো চলে যেতে চাইছি, তাহলে কেন যেতে দিচ্ছেন না? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি মরে যাব এখানে থাকলে। মীরার কথাগুলো ঈশানের ভিতরটা যেন জ্বালিয়ে দিল। চোখে পানিও পূর্ণ, ঈশানের শুধু গড়িয়ে পড়া বাকি। কিন্তু চোখের পানিগুলো গড়িয়ে পড়তে চাইছে না। তারাও বেইমানি করছে ঈশানের সাথে। মীরা কি ঈশানের কষ্টগুলো দেখাতে চাইছে না? ঈশান ধরা গলায় বলে, মীরা, আমি চাই তুই। ঈশান তার কথা শেষ করতে পারে না। তার আগে মীরা বলে ওঠে, কি চান আপনি? আর আপনার কোনো চাহকে আমি গুরুত্ব দিব তা ভাবলেন কী করে?
ঈশান আর কিছু বলার সুযোগ পেল না। মীরা আবার বলে, কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে। আমারও হয়েছিল ফেলে আসা বছরগুলোতে। আমিও মণিমায়ের মতো আশায় ছিলাম যে একদিন আপনারা ঠিকই আসবেন, কিন্তু আপনারা এলেন না। মণিমায়ের কষ্ট দেখে আমিও কষ্ট পেতাম খুব, কিন্তু এই কষ্টগুলো কেউ দেখতে আসতো না, আর না কেউ সান্ত্বনা দিত। আর আপনি এখন আপনার কষ্ট দেখাতে এসেছেন? কি ভেবেছেন আমি আপনার কষ্ট দেখে গলে যাব? না, আমি এখন শক্ত হয়ে গেছি। আঘাত পেতে পেতে এখন আর কোনো আঘাত আমায় কাবু করতে পারে না। আপনি যতটা কষ্ট পাচ্ছেন তার চেয়ে 1000 গুণ বেশি কষ্টে আমরা পেয়েছি। আমাদের কষ্টের নিচে আপনার কষ্টগুলো খুবই তুচ্ছ। কথাগুলো বলতে বলতে মীরা কেঁদে ফেলছে। এতদিন ঈশান মীরার কঠোরতা দেখলেও আজ মীরার দুর্বলতা সে ভালো করে উপলব্ধি করতে পারছে। মীরা নিচের দিকে চোখ নামিয়ে কেঁদে যাচ্ছে। ঈশান আস্তে করে মীরার সামনে গিয়ে দাঁড়ায়। আলতো করে মীরার হাত ধরল। মীরা চোখ তুলে ঈশানের দিকে তাকাতে ঈশান মীরার চোখের পানি মুছে দেয়। তারপর মীরার হাতে ওর পাসপোর্ট ধরিয়ে দিয়ে বলে, তোর কষ্টের দাগ হয়তো মুছতে পারবো না, বাট আই প্রমিস তোর কষ্টের ভাগিদার হয়ে সারা জীবন থাকবো। আমি তোকে আটকাবো না, তুই যেখানে ইচ্ছে সেখানে যা, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর পাশে সবসময় আমায় পাবি। আর খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। মীরা আর কোনো কথা বলল না, চুপচাপ পাসপোর্ট নিয়ে বের হয়ে আসে। সবাই এতক্ষণ উৎসুক জনতার মতো দেখছিল। মীরা চলে যেতে ঈশান বের হয়ে যায়। ঈশানকে কেউ কিছু বলার সুযোগও পেল না। বাড়িতে ফিরে মীরা নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল। ঈশানের কথাগুলো বারবার মনে পড়লো, তাতে পাত্তা দিচ্ছে না। তাকে যেতে হবে। গভীর রাতে বাড়িতে ফিরল ঈশান। বাড়ি না থাকলেও গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে সে, তাই দেরি হয়ে গেছে। বাড়ি ফিরতে ইফাজের মুখোমুখি হলো। ইফাজ এতক্ষণ ঈশানের অপেক্ষা করছিল। ইফাজ বলে, কি হয়েছে ঈশান, তুই নাকি মীরার পাসপোর্ট নিয়ে গিয়েছিস? ঈশান মাথা নিচু করে বলে, মীরা এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল, কিন্তু তুই এসব কেন করছিস? ঈশান চোখ তুলে ইফাজের দিকে তাকিয়ে বলল, আব্বু আমি আম্মুর কাছে যেতে চাই, ক্ষমা চাইবো আমি। মীরা বাংলাদেশে ফিরে যাচ্ছে, আমিও ওর সাথে যেতে চাই। ইফাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমিও যেতে চাই, কিন্তু মীরার সাথে যদি যাই তাহলেও হয়তো সাবধান হয়ে যাবে। এমনিতেই মীরা আমাদের উপর রেগে আছে, অভিমান হয়েছে ওর। তাই আমি চাচ্ছি আগে মীরা যাক, তারপর আমরা যাব। পিহু সম্পূর্ণ ঠিকানা জেনে তারপর আমরা যাব। পিহু আমাদের ঠিকই ক্ষমা করবে। ঈশান টলমল চোখে তাকিয়ে বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই। আমি আর এসবে নিতে পারছি না। দাদা দাদি এসব কেন করলো আমাদের সাথে? সেই তো সবটা বের হয়ে গেল, মাঝখান থেকে এতগুলো বছর হারিয়ে গেল, কিচ্ছু পেলাম না আমি। ঈশান নিজের রুমে চলে যায়। ইভাস কপালে হাত রেখে সোফায় বসে পড়ল। আজ তো কিছুতেই তার ঘুম আসবে না। কদিন ধরে রাতগুলো খোলা চোখে পার করছে ইভাস। নিজের বাবা মায়ের করা পাপের শাস্তি আজ ওদের 4জনকে পেতে হচ্ছে। না পিহু ভালো থাকতে পারছে, আর না ইভাস। ঈশান আর মীরার মধ্যে উল্টো অ্যাকশন শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া তো ঠিকমতো করছে না, তার উপর এত চিন্তা। কবে জানি ইভাস পাগল হয়ে যায়। ইভাস তৎক্ষণাৎ চিন্তা করলো যে পাগল হওয়া যাবে না, তাহলে পিহুর কাছে ক্ষমা চাইবে কিভাবে? একটার পর একটা চিন্তা ইভাসকে গ্রাস করেই যাচ্ছে। সোফায় হেলান দিয়ে সে বসে আছে। দুটো মানুষ তাদের সুখের জন্য 4জন মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করলো। এখন তো সব কিছু ঠিক হতে গিয়েও হবে না। সেদিনের পর থেকে ইভাজ ওর বাবা মায়ের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। ওনাদের সামনেও যায় না ইভাজ। হঠাৎ সামনে পড়ে গেলেও মুখ ফিরিয়ে নেয়। ওনারা ইফাজের সাথে কথা বলতে চাইলেও ইফাজ চায় না। আর ঈশান তো আগে থেকেও দাদির সাথে কথা বলে না, এখনও দাদাও যুক্ত হয়েছে তাতে। আজকে মীরার ফ্লাইট। সেদিনের পর মীরা আর ঈশান দেখেনি। 3 দিনের মধ্যে সব ব্যবস্থা করে ফেলেছে মীরা। সাবরিনও সাহায্য করেছে মীরাকে। এই 3 দিন জিনিয়ার সাথেও তেমন কথা হয়নি মীরার। কী বা বলবে? যার বাড়িতে থাকছে খাচ্ছে তাকে কি কিছু বলা যায়? আর জিনিয়া তো ওর বন্ধুর কথা শুনেছে, এটা স্বাভাবিক। মীরা লাগেজ টেনে নিচে নেমে আসে। জিনিয়া মীরার জন্যই অপেক্ষা করছে। জিনিয়ার মুখটা গম্ভীর করে রেখেছে। এতদিন একসাথে থেকেছে আর এখন চলে যাচ্ছে। ও আবার একা হয়ে যাবে। জিনিয়া বলে, আই মিস ইউ হানি। তারপর একটু থেমে বলে, অ্যান্ড ঈশান, হি লাভ ইউ, প্লিজ ডোন্ট গো। মীরা জিনিয়াকে কিছু বলতে দিল না। চোখের ইশায় থামিয়ে বলে, থ্যাংক ইউ ফর লেটিং মি স্টে অ্যাট ইউর হাউস ফর সো লং, অ্যান্ড বাই। জিনিয়া মুচকি হেসে বলে, হোপ টু সি ইউ অ্যাগেন। মীরা সৌজন্যমূলক হাসি দিয়ে বেরিয়ে পড়ল। ক্যাব ডেকে তাতে সরে বসল। জানালা দিয়ে বাইরে তাকায় মীরা। 1.5 মাসের বেশি কাটিয়েছে লন্ডন এসে। ছেড়ে যেতে কেমন যেন লাগছে মীরার। চারদিকে তাকাচ্ছে, কিন্তু ঈশান বা ইফাস কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে কি সত্যি ওরা মীরার পিছু দিল? হবে হয়তো, তবে এতে মীরার কিছু যায় আসে না। আবার অন্যরকম লাগছে। উসকুস করছে সে। এয়ারপোর্টে আসতে সাবরিনের দেখা। সে এতক্ষণ মীরার জন্যই অপেক্ষা করছে। মীরা ক্যাব থেকে নেমে সাবরিনের কাছে যায়। সাবরিন হাসি মুখে বলে, খুব খারাপ লাগছে তুমি চলে যাচ্ছ বলে। আর কবে দেখা হবে কে জানে।
তুমি যখন বাংলাদেশ যাবে অবশ্যই দেখা করবে। আচ্ছা, তুমি যদি কখনো লন্ডন আসো তাহলে আমার সাথে দেখা করো কিন্তু। সাবরিনের কথা শুনে মীরা হাসলো, বলল, আমি আর আসবো না লন্ডনে। তাছাড়া আমার কাজ তো শেষ, এখানে আবার কেন আসবো? সাবরিন মুচকি হাসি দিয়ে বলে, ভাগ্য যদি টেনে আনে তাহলে আবারও আসতে পারো। বাই দ্য ওয়ে, ঈশান কোথায়? এখনও আসেনি? তুমি চলে যাচ্ছ, ওর তো আসার কথা। মীরা মাথা নিচু করে বলে, আমি বারণ করেছি আমার পিছু আসতে, আর এসব ভালো লাগছে না আমার। আমার মনে হয় ঈশান তোমার প্রতি উইক, না হলে এভাবে ভারভর্তি মানুষের সামনে তোমাকে লাভ ইউ বললো, তাও হাক করে। আমার তো ভাবতেই কেমন যেন লাগছে। মীরা সাবরিনের দিকে অসন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা আমার দেখার বিষয় না। আমি শুধু এইটুকু জানি যে আমি ঈশান নামক ব্যক্তি থেকে দূরে থাকতে চাই। তোমার কি মনে হয় ঈশান এত সহজে সব ভুলে যাবে? আর ইফাজ খান কি তোমার মণিমায়ের কাছে যাবে না? তখন কি হবে? ওনারা অবশ্যই মণিমায়ের সাথে দেখা করবে, কিন্তু মণিমাকে ওদের কাছে ফিরে যেতে দিতে আমার মন চায় না। তবে যদি মণিমা চায় আমি বারণ করব না। আমি বারণ করার কে? মণিমায়ের আপন কেউ না, আর মণিমা চাইলে যেতেই পারে। জানো সাবরিন, আমি ওনাদের ক্ষমা করতে পারছি না। আমার মন চাইছে না। এতগুলো বছর ধরে মণিমা নিঃসঙ্গতায় কাটিয়েছে, কষ্ট পেয়েছে, সেটা আমি দেখেছি। এজন্য আমার মন টানছে না ওদের প্রতি। তবে আমার মনে হয় ইফাজ খানও এতদিন কষ্ট পেয়েছে, না হলে তো নতুন করে সংসার শুরু করত। কিন্তু তিনি তা করেননি, সেলিকে নিয়েই এত বছর কাটিয়ে দিয়েছেন। মীরা চোখ বন্ধ করে দম পেল। সাবরিনের দিকে তাকিয়ে বলে, তাহলে উনি এত বছরে একবারও মণিমায়ের খোঁজ নিল না কেন? সেটাই ইফাজ খান ভালোভাবে বলতে পারবে। আমার মনে হয় তোমার তার কথা শোনা উচিত ছিল। আমাকে ওনার কথা শোনার জন্য পাঠানো হয়নি। মণিমা আমাকে যে জন্য পাঠিয়েছে তার শেষ। এনিওয়ে, আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আসি, বাই। মীরা চলে যাচ্ছে, সাবরিন সেদিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে মীরা ভিড়ের মধ্যে হারিয়ে গেল। সাবরিনও চলে গেল, শুধু রয়ে গেল ঈশান। সে এতক্ষণ এখানেই ছিল। গেট আপ চেঞ্জ করে আসায় মীরা আর সাবরিন কেউ চিনতে পারেনি। ঈশান তো ওদের দূর থেকে নজর রাখছিল, কাছে গেলে হয়তো চিনতে পারত, তাহলে আরেক ঝামেলা শুরু হতো। তাই ঈশান সেদিকে আগায়নি। ঈশান পারল না মীরাকে আটকাতে, আর না পারল তার অভিমান ভাঙাতে। তবে ঈশান তার হাল ছাড়বে না। শেষ চেষ্টা সে করবেই করবে, আর যেভাবেই হোক না কেন। কলিং বেল বাজছে বিরতিহীনভাবে। মোহিত চোখ কুঁচকে ফেলে, কারণ সে ক্রিকেট ম্যাচ দেখতেছিল। টান টান উত্তেজনার মধ্যে কে তাকে বিরক্ত করে? চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ালো মোহিত। টিভির দিকে চোখ রেখে দরজার কাছে এগিয়ে এলো। দরজা খুলে সামনে তাকাতে চোখ দুটো তার রসগোল্লার মতো হয়ে যায়, কারণ মীরা দাঁড়িয়ে আছে। মোহিত ভাবছে স্বপ্ন দেখছে না তো। হাত দিয়ে বারবার চোখ ঘষতে লাগলো সে। মোহিতের এমন কাণ্ডে মীরা বিরক্ত হয়। জোরে মোহিতের হাতে সিমটি কেটে বলে, স্বপ্ন নয়, সত্যি, আমি সত্যি এসেছি। বাহিরে আমার লাগেজ আছে, যা নিয়ে আয়। মীরা মোহিতকে পাশ কাটিয়ে এক প্রকার দৌড়ে ভিতরে ঢুকলো পিহুর সাথে দেখা করার জন্য। মনটার খুশিতে ভরে গেছে। আজকে অনেকদিন পর পিহুকে দেখবে। রুমের দরজার সামনে গিয়ে দেখলো পিহু খাটে আধশোয়া হয়ে বই পড়ছে। মীরার চোখ দুটো চকচক করে ওঠে। জোরেই বলল, মণিমা। পিহু চমকে মীরার দিকে তাকায়। সে মীরাকে এই সময় একদম আশা করেনি। মীরা দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এতদিন পর মীরা শান্তিতে শ্বাস ফেলতে পারছে। পিহু এখনও শকের মধ্যে আছে। কি থেকে কি হয়ে গেল? মীরা চলে এসেছে? পিহু মীরার মাথায় হাত রেখে বলে, তুই চলে এসেছিস? আমাকে একবারও জানালি না, আর হঠাৎ চলে এলি যে? মীরা চুপ করে আছে। এতদিন পর পরিচিত মানুষটার ঘ্রাণ পাচ্ছে মীরা। মন ভরে সে ঘ্রাণ নিতে চাচ্ছে। তখনই রুমে মোহিতার মুক্তার প্রবেশ। মীরার উত্তর না পেয়ে পিহু মুক্তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মুক্তা বলে, আমরা জানতাম মীরা আসবে, কিন্তু আজকে যে আসবে তা জানতাম না। তোকে সারপ্রাইজ দিবে বলে মীরা আমাকে কিছু বলতে দেয়নি। মুক্তার কথা শুনে পিহু মীরাকে ও কোল থেকে টেনে তুলে বলল, আমাকে বলে আসলে কি হতো? আমি কি বারণ করতাম? দিন দিন তুই এত পাজি হচ্ছিস কেন মীরা? পিহুর প্রশ্নের জবাব না দিয়ে মীরা বলল, আগে বলো তুমি কেমন আছো? এতদিন আমি কিভাবে যে থেকেছি তা বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি আমি তোমার কাছে আসতে পারলাম। পিহু একটু হাঁসফাঁস করতে লাগলো। কয়েকবার দরজার দিকেও তাকালো। মীরা তা বেশ বুঝতে পারছে। সে বলল, কেউ আসেনি, না তোমার ছেলে আর না তোমার এক্স হাজব্যান্ড। পিহুর মুখটা মলিন হয়ে গেল। এরপরও কি ওরা সত্যি আসবে না? জীবনের শেষ পর্যায়ে কিন্তু কারো দেখা পাবে না। ভাবতে পিহুর বুকটা কেঁপে ওঠে। সে বলল, তুই ওদের কিছু বলিসনি? মানে আসতেও তো বলতে পারতি। মীরা যেন এত রাগ হলো, কিন্তু তা প্রকাশ করে না। সত্যিটা পিহুকে বলতেও পারছে না। কি বলবে, যে তোমার ছেলেকে আমি থাপ্পড় মেরে এসেছি আর হাজব্যান্ডকে অনেক কথা শুনে এসেছি? তাহলে তো পিহুর মন খারাপ হয়ে যাবে। তাই মীরা বলে, আমি কি ওদের কোলে করে আনবো নাকি? ওদের কি হাত পা নেই? আমার কাজ আমি করে এসেছি, আর কিছু আমি করতে পারবো না।
মীরার কথা শুনে পিহু হাসলো, বলল, আমার ঈশান কেমন আছে মীরা? অনেক বড় হয়েছে নিশ্চয়ই। কেমন দেখতে হয়েছে? আর রিফাজ? মীরা পিহুকে থামিয়ে দিয়ে বলে, থামো থামো, অনেক প্রশ্ন করে ফেলেছ। এবার আমি বলি, তারা আসলেই দেখতে পারবে কেমন হয়েছে। শুধু শুধু আমার থেকে শুনে নিজের মন খারাপ করো না তুমি, কারণ ওদের ভালো দিক বাদ দিয়ে খারাপ দিকে আমি বলতে পারবো শুধু। আর কিছু জিজ্ঞেস করবে না তুমি। বলে মীরা আবার পিহুর কোলে মাথা রাখে। পিহু বুঝলো এই মেয়ে তাকে কিছু বলবে না, কিন্তু ওরা আসবে সত্যি। মীরা যখন বলেছে তখন আসবে বোধ হয়। পিহুর বুকটা দরপড় করছে। ঈশান রিফাজকে দেখে কি রিয়েক্ট করবে পিহু? উস্কো করছে। এতে কিন্তু মীরার কোনো ভাবান্তর নেই। মুক্তাদার বাড়িতে 2 দিন থেকে মীরা আর পিহু ওদের বাড়ি চলে আসে। যেহেতু মীরা এখন ফিরে এসেছে, এখন সে পিহুর খেয়াল রাখতে পারবে। তাছাড়া পিহু এখন অনেকটা সুস্থ, ওষুধ চলছে, শীঘ্রই আরও সুস্থ হয়ে যাবে। সামিন মীরা আর পিহুকে দিয়ে গেছে। বাড়িতে এসে মীরা পুরো বাড়ি গুছিয়ে নিল। মীরাকে ছাড়া বাড়িটা অমানুষে পরিণত হয়েছে, আর এখন মানুষের মতো লাগছে। সারাদিন পিহু যত্ন নিয়ে তাকে খাইয়ে দিয়ে বিকেলবেলা বসে গল্প করছিল মীরা। কোথা থেকে যেন মোহিত এসে ওকে টেনে নিয়ে গেল বেলপুরি খাওয়ার জন্য। মীরা যেতে চাইছিল না, পিহু জোর করে পাঠালো। এতদিন পর এসেছে, ঘরে বন্দি হয়ে থাকবে কেন? তাই মীরাকে মোহিতের সাথে পাঠিয়েছে। বাড়ি থেকে একটু দূরে বেলপুরি দোকান। এই এলাকার সবচেয়ে ভালো বেলপুরির দোকান এটা। প্রতিদিন অনেক মানুষ এখানে আসে। মোহিত আর মীরা একটা টেবিলে পাশাপাশি বসে আছে। অর্ডার দিয়েছে। মীরা ফোন কাটছে, মোহিতের বাজে বকবক শুনতে ওর ইচ্ছে করছে না। তাই বলে মোহিত থেমে নেই, পুরো লন্ডনের বর্ণনা শুনতে চাইছে ও। এর মধ্যে বেলপুরি চলে আসে। মীরা খাওয়া শুরু করে দিয়েছে, ফোনও টিপছে। হঠাৎ করে মোহিত বলে উঠল, আচ্ছা সিনিয়র বউ, ঈশান ভাইয়া দেখতে কেমন সুন্দর তাই না? মানে অনেক পশা? এতে মীরা বিরক্ত হলো। অনেকবার জিজ্ঞেস করছে মোহিত, তখনও উত্তর না দিলেও এখন দিতে হবে, না হলে এই ছেলে ওকে জ্বালিয়ে মারবে। মীরা বেলপুরি খেতে খেতে উত্তর দিল, চুলগুলো সবসময় সুন্দর করে ব্রাশ করে রাখে। আর চোখে কালো রঙের সানগ্লাস পরে থাকে। অনেক লম্বা, আই মিন 6 ফুট 1 2 ইঞ্চি হবে। মেপে দেখিনি কখনো, তবে সেরকমই হবে। একদম বিদেশিদের মতো দেখতে। মীরা এবার খাওয়া বাদ দিয়ে মোহিতের দিকে তাকালো। সে অনেকটা অবাক হয়েছে। মীরা বলল, আমি তো তোকে ঈশান সম্পর্কে কিছু বলিনি, তাহলে তুই জানলি কীভাবে? তুই তো ঈশানকে দেখিস নি। মোহিত হাসি দিয়ে বললে, দেখিনি, তবে এবার বোধহয় দেখেছি। মীরা চোখ বড় বড় করে মোহিতের দিকে তাকালো। ও ঈশানকে দেখছে মানে? মোহিতের চোখ সামনের টেবিলের দিকে। মীরা সেই দৃষ্টি অনুসরণ করে তাকালো। মীরা যেন ইলেকট্রিক শক খেলো। ঈশান সামনের টেবিলে বসে আছে, সাদা রঙের শার্ট গায়ে তার, চোখে ব্ল্যাক সানগ্লাস। ঈশানকে দেখে মীরা এক ঘোরের মধ্যে পড়ে যায়। ততক্ষণই ঈশান মীরার মুখোমুখি এসে বসেছে। ওর হাতে সে টেডি বিয়ারটা যেন মীরা ওকে ফেরত দিয়ে এসেছিল। মীরা এক পলক মুখের দিকে তাকিয়ে আবার ঈশানের দিকে তাকায়। ঈশান মুচকি হেসে চোখ থেকে সানগ্লাস খুলে বলে, আমি এসে গেছি। বলছিলাম না শীঘ্রই দেখা হবে? মীরা এখনও ঈশানের দিকে তাকিয়ে আছে। নিজের চোখকে সে বিশ্বাস করাতে পারছে না। ঈশান আবার বলল, সত্যি আমি এসেছি, আব্বুও এসেছে। তুই আমাকে এক হালি থাপ্পড় মেরে এসেছিস, আর আমি এক হালি ভালোবাসা দিতে এসেছি। ঈশানের কথায় মুহূর্তে বিষম খেল মোহিত আর মীরা। এক হালি কলা ডিম পাওয়া যায়, কিন্তু এক হালি যে ভালোবাসা আছে তা মোহিত আজ জানল। তবে মীরাও এতে অবাক। এক হালি ভালোবাসা, এটা মীরাও আজকে জানল। দুজনেই ফেল ফেল চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। ওদের এরও মুখ দেখে ঈশান হাসছে। হাসি থামিয়ে ঈশান বলল, চল বাড়িতে যাই, তোকে দরকার। আমি আপনার বাড়িতে কেন যাব? কাটকাট গলায় বলল মীরা। ঈশান বিরক্তিসূচক শব্দ করে বলে, আমাদের বাড়িতে কে যেতে বলেছে? তোর বাড়িতে যাবি? আসলে আব্বু গেছে তো। আম্মু আব্বুকে দেখে দরজায় খিলেটে বসে আছে। আমার সাথে কথা বলেনি, আর আব্বু ওখান থেকে আসতেও পারছে না। দরজা খোলা রেখে আসবে কিভাবে যদি চোর ঢুকে? তুই ছাড়া তো আম্মু বের হবে না, তাই অনেক খুঁজে খুঁজে তোর কাছে আসলাম, এখন চল। ঈশানের কথা শুনে মীরা বসা থেকে দাঁড়িয়ে পড়ে। একটু জোরেই বলে উঠল, কি? ইফাজ আসবে এটা মীরা জানতো, কিন্তু এভাবে আসবে সেটা মীরা আশা করেনি। মীরা এক মুহূর্তে দেরি করলো না, দৌড়ে ওখান থেকে চলে আসে। ঈশানও ব্যাগ কাঁধে নিয়ে চলল মীরার পিছু পিছু। মোহিত বলেছে বেচারা বেলপুরির প্লেট দুটো সামনে নিয়ে বসে রইল। মীরার প্লেট ধরাই রয়েছে, খুব একটা খায়নি সে। এতগুলো বেলপুরি খাওয়া তার পক্ষে সম্ভব না। দূর। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে পিহু। হার্টবিট দ্রুত ওঠানামা করছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। বারবার শ্বাস টানছে পিহু। চোখের পানি বাঁধন ছাড়া হয়ে গেছে তার। এতদিন পর ইফাজকে চোখের সামনে দেখে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। মন মানছে না পিহুর। একবার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে ইফাজের কাছে গিয়ে তাকে জাপটে ধরে কাঁদতে, তো আরেকবার একরাশ অভিমান এসে ভর করছে পিহুর উপর।
এতদিন অভিমানগুলো না এলো, আজকে ইফাজকে দেখে পিহুর সব অভিমানগুলো এসে হাজির হয়েছে। তারা পিহুকে বলছে, যাবি না পিহু, ইফাজের কাছে যাবি না, তোর এখন ওর থেকে দূরে থাকা উচিত, ওকে বুঝিয়ে দেওয়া উচিত তুই ওকে ছাড়া ভালো আছিস, কাঁদিস না। কিন্তু পিহু যেতেও শান্ত হতে পারছে না। বাহির থেকে এতক্ষণ ইফাজ দরজা ধাক্কা দিল, এখন আর দিচ্ছে না। সে পিহুকে শান্ত হওয়ার জন্য সময় দিচ্ছে। ইফাজেরও পিহুর মতোই অবস্থা, হাত পা কাঁপছে। যদি পিহু ওকে ক্ষমা না করে তাহলে কি হবে? তবে যাই হোক, আজকে সব ভুল বুঝাবুঝি সে মিটিয়ে তবেই যাবে। অনেক হয়েছে আর না। হয়তো পিহু ইফাজকে নিজের জীবনে আর ফেরাবে না, কিন্তু ঈশানকে তো ওর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যাবে। ইফাজের কাছে এটাই অনেক। ইফাজ চিন্তিত হয়ে সোফার এক কোণায় বসে আছে। কিছুক্ষণ আগে বই হাতে নিয়ে পিহু বসেছিল, খুব মনোযোগ তার বইয়ের প্রতি। কিন্তু হঠাৎ কলিং বেল বেজে ওঠে। বইটা বন্ধ করে পিহু দরজার দিকে তাকালো। তবে কি মীরা চলে এলো? কিন্তু এত তাড়াতাড়ি তো আসার কথা না। অবশ্যই মীরাকে দিয়ে বিশ্বাস নেই। কখন যে রাগ করে বসে কি বাবা মুশকিল। যত বড় হচ্ছে আস্তে আস্তে জেদটা ততই বাড়ছে মীরার। পিহু বইটা সোফায় রেখে উঠে দাঁড়ালো। দরজা খুলে সামনে না তাকিয়ে বলতে লাগলো, এত তাড়াতাড়ি তোদের বেলপুরি খাওয়া শেষ হয়ে গেল? বলতে বলতে সামনে তাকাতে পিহু চুপ হয়ে যায়। স্বয়ং ইফাজ দাঁড়িয়ে আছে পিহুর সামনে। ইফাজের পাশে আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে, তবে তা পিহু স্পষ্ট দেখতে পারল না, কারণ তার চোখ দুটো যে পানিতে ভরে গেছে। দু কদম পিছিয়ে এলো পিহু। শরীর প্রচণ্ড কাঁপছে পিহুর। এই হয়তো পড়ে যাবে। পিহুর এরকম অবস্থা থেকে ইফাজ একটু এগিয়ে এসে বলে, পিহু। এইটুকু বলতেই পিহু তার হাত উঁচিয়ে ইফাজকে থামিয়ে দেয়। কিন্তু পিহু কিছু বলতে পারল না। গলায় কথা আটকে গেছে ঠিক মাছের কাঁটার নেয়। পিহু দেরি না করে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। না ইফাজের সাথে কথা বললো আর না ঈশানের সাথে। আগে পিহু নিজেকে সামলানো দরকার, তারপর না হয় ওদের সাথে কথা বলবে। ঈশান বুঝেছে যে মীরা ছাড়া কেউ ওর আম্মুকে রুম থেকে বেরই করতে পারবে না। তাই পিহুর কথা মতো আশেপাশে বেলপুরির দোকান ঘুরতে ঘুরতে মীরাকে পেয়ে যায়। ঈশানের হাতে থাকা টেডি বিয়ার দেখে মোহিত কিছুটা বুঝতে পেরেছে, কারণ এই টেডি নিয়ে ওর সামনে অনেক কাহিনী হয়েছে, তাই চিনতে ভুল করেনি মোহিত। তবুও সন্দেহ ছিল ওর। আন্দাজে কথাগুলো বলছিল তা সত্য হয়ে গেল। ইফাজ সোফার উপর পড়ে থাকা বইটা তুলে হাতে নিল। সে ভাবল পিহুর বই পড়ার অভ্যাস এখনও রয়ে গেছে। বই পড়তে খুব ভালোবাসে পিহু। গল্প, উপন্যাস সহ সব ধরনের বই পড়ে পিহু। ইফাজ অনেক বই কিনে দিয়েছিল পিহুকে। বইটা হাতে নিয়ে পাতা উল্টে দেখতে লাগলো ইফাজ। মাঝে মধ্যে দরজার দিকে কয়েকবার তাকালো। ঈশান সেজে গেল আর আসার নাম নেই। মীরাকে কি খুঁজে পেয়েছে? যদি পেয়ে থাকে তো এত দেরি করছে কেন? পরক্ষণে মনে পড়লো মীরা হয়তো আবার ঈশানের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। ইফাজের ভাবনার মধ্যে মীরা বাড়িতে এসে ঢুকলো। শত দরজা পেরিয়ে ড্রয়িং রুমে ইফাজকে বসে থাকতে দেখে চমকে যায়। আশেপাশে দ্রুত চোখ বুলিয়ে দেখে নিল পিহু আছে কিনা। না, নেই। তাহলে ইফাজের সাথে এখনো কথা হয়নি পিহুর। মীরাকে দেখা মাত্র ইফাজ উঠে দাঁড়ালো। মীরা জোরে জোরে শ্বাস নিচ্ছে। দৌড়ে আসার কারণে হাঁপাচ্ছে। ইফাজ মীরার দিকে এগিয়ে আসতে মীরা বলল, কেন এসেছেন আপনারা? এবার এই মানুষটাকে কি মেরে ফেলতে চান? ইফাজ খানিকটা হেসে বলল, আমরা এখানে কেন এসেছি সেটা তোমার থেকে কেউ ভালো জানে না মীরা। তবে তোমার মণিমাকে আমি তোমার থেকে কেড়ে নিতে আসিনি। শুধু কিছু কথা বলবো যা পিহুর অজানা। আর আমি ঈশানকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে এসেছি। দোষ আমার থাকা সত্ত্বেও ঈশান শাস্তি পেয়েছে, তাই আমি চাই না ঈশান আর তার মায়ের থেকে দূরে থাক। ইফাজের কথা শেষ হতেই ঈশান এসে পড়ে। মীরা এত দ্রুতই এসেছে যে মীরার সাথে পাল্লা দিয়ে হেঁটে পারল না। এমনিতেই অনেক হেঁটেছে সে। মীরা এক পলক ঈশানের দিকে তাকালো। ঈশানের মুখে আগে সে হাসি নেই, চোখে মুখে একরাশ চিন্তা তার মাকে নিয়ে। এরপর কি হতে চলেছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি পিহু ঈশানকেও ফিরিয়ে দেয়। ঈশান নিজের ব্যাগটা ধরে টানাটানি করতেছে। মীরা কি করবে বুঝতে পারছে না। পিহুকে ডাকার সাহস হচ্ছে না মীরার, কারণ মীরা খুব ভালো করে জানে পিহু এখন কাঁদছে। পিহুর কান্নামাখা মুখ দেখে মীরা নিজেকে সামলাতে পারবে তো? তাই মীরা চুপটি করে দাঁড়িয়ে আছে। ইফাজ মীরার উত্তর শোনার অপেক্ষা করছে, কিন্তু মীরা চুপ করেই আছে। নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। ঈশান মীরার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। মীরাকে দিয়ে বিশ্বাস নেই ঈশানের। কখন যে কি করে বসে তা বোঝা মুশকিল। কিছুক্ষণ চুপ থেকে মীরা আস্তে করে বলল, মণিমা বের হোক, তারপর না হয় কথা বলবেন। আপাতত মণিমাকে একটু সময় দিন। মীরার কথা শুনে ঈশান তো অবাক। এতটা শান্ত কেন মীরা? ইফাজ কোনো কথা বলল না। তখনই মোহিত এসে ঢুকলো, সাথে ওর বাবা মাও। মোহিত আজ করেছিল যে কিছু একটা হতে চলেছে, তাই সে সামির আর মুক্তাকে নিয়ে এসেছে। সামির ইফাজকে দেখে অবাক হয়। আজ এতদিন পর ইফাজ এসেছে সে ভাবতেই পারছে না। ইফাজের দিকে এগিয়ে এসে বলল, ইফাজ ভাইয়া আপনি? এতদিন পরে?
ইফাজ কোনো উত্তর দিল না দেখে মুক্তা বলে ওঠে, এতদিন পর আপনার আসার সময় হলো। অবাক হচ্ছি আপনাকে দেখে। তবে যদি মীরা আপনাকে সত্যিটা না জানাতো তাহলে হয়তো কোনো দিনও আসতেন না। এতটা অবিশ্বাস কিভাবে করলেন পিহুকে? তাহলে কি আমি ভেবে নিব যে আপনি পিহুকে কোনোদিন আপনই ভাবেননি, ভালোবাসেননি কখনো? তাহলে আজকে কেন এসেছেন? ইফাজ বড় একটা নিঃশ্বাস ছাড়ল। বলল, আজকে আমি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তবে পিহুর মুখোমুখি হয়ে সব বলবো। পিহুকে আসতে দাও। মুক্তা ঘুরে তাকালো মীরার দিকে। মীরা এখনও ঠায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ বা না কিছু বলছে না। মুক্তা বুঝে গেল যে মীরাও চায় পিহু যাতে ইফাজের মুখোমুখি হয়। মুক্তা দরজা ধাক্কা দিয়ে পিহুকে ডাকলো, কিন্তু পিহু কোনো সাড়া দিল না। মুক্তা জোরে বলল, তোর সাথে ইফাজ ভাইয়া কথা বলতে চাই। আর তোর ছেলেও এসেছে, তুই কি তোর ছেলের সাথেও দেখা করবি না? ওদেরকে চলে যেতে বলবো। এবার পিহু সাড়া নেই। মুক্তা চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দরজা খুলে বের হলো পিহু। পিহুকে দেখে নড়ে চড়ে দাঁড়ায় ইফাজ। কতদিন পর আবার সে চেনা মুখটা দেখছে সে। একদিন এই মুখটা দেখার জন্য কত না ছটফট করতে ইফাজ। কতদিন নির্গম কাটিয়েছে এই মুখটার কথা ভাবতে ভাবতে। আজ সে মুখটা আবারও দেখল। পিহু বের হওয়ার সাথে সাথে মীরা এগিয়ে গেল পিহুর দিকে। পিহু দুহাত দুরু অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, আজকে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিবে, তাই সব কিছু ভেবে চিনতে নিবে। পিহু চোখ তুলে মীরার দিকে তাকায়। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। পিহুর এই অবস্থা দেখে মীরার চোখ থেকেও পানি পড়ছে। ওর শরীর এখনও কাঁপছে। হিঁচকি উঠে গেছে পিহুর। মীরা পিহুকে নিয়ে ইফাজের মুখোমুখি দাঁড় করালো। এতে যেন পিহুর শরীরের কম্পন বেড়ে যায়। ইফাজ খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, তোমার শরীর খারাপ পিহু, সোফায় বসো। ইফাজের কথায় পিহুকে নিয়ে সোফায় বসালো মীরা। তারপর সামিরের পাশে গিয়ে দাঁড়ায়। ইফাজ পিহুর সামনাসামনি সিঙ্গেল সোফায় বসলো। একটু চুপ থাকার পর ইফাজ বলে, আমি তোমাকে আজ অনেক কিছুই বলতে চাই পিহু, জানি না তোমার বিশ্বাস হবে কিনা। পিহু এবার চোখ তুলে ইফাজের দিকে তাকিয়ে বলে, আমার অল্প কথা সেদিন বিশ্বাস না করে চলে গিয়েছিলে, আর আজকে তোমার এত কথা শুনি কি করে? আর রইল বিশ্বাসের কথা? কথা বলতে বলতে পিহুর গলা কাঁপছে। পিহুর কথায় ইফাজের মন খারাপ হলো না। ও জানতো যে এমন কিছুই হবে। ইফাজ বলল, আমি সেদিনের কথাতেই যাব, কারণ আমাদের দুজনের ভুল বোঝাবুঝির কারণ তো সেই দিন। তবে তার আগে আরেকটা কথা বলতে চাই। আমার সেদিন দোষ ছিল, এটা আমি মানছি, কিন্তু তোমার ছেলে ঈশানের তো কোনো দোষ ছিল না। ও তো ছোট ছিল। যেখানে আমি ঠিক ভুল বিচার করতে পারিনি সেখানে ঈশান কিভাবে পারবে? ইফাজের কথা শেষ হতেই পিহু ঈশানের দিকে তাকালো। ঈশান অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। চোখ দেখে বোঝা যাচ্ছে সে অনুতপ্ত। এতক্ষণ পর পিহু ঈশানকে ভালো করে দেখল। সত্যি অনেক বড় হয়ে গেছে ঈশান, দেখতেও বাবার মতোই হয়েছে। পিহু চোখে জল বিসর্জন দিচ্ছে ঈশানের দিকে তাকিয়ে। ঈশান আস্তে করে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রাখে। পিহুর সামনে হাঁটু মুড়ে বসে পিহুর হাত জোড়া নিজের মুষ্টিবদ্ধ করে বলে, আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না আম্মু, কিন্তু তুমি তো মা, আমাকে ক্ষমা করতে পারবে তুমি? তুমি যেমন এত বছর ধরে তোমার ছেলেকে পাওনি, তেমনি আমিও তো আমার আম্মুকে পাইনি। সন্তান ভুল করলে তো বাবা মা তাকে ক্ষমা করে, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? ঈশানকে এভাবে কাঁদতে দেখে পিহু নিজেকে আর ধরে রাখতে পারল না, শব্দ করেই কেঁদে ওঠে। ঈশানের গালে হাত রেখে বলে, কে বলেছে আমি তোর উপর রাগ করে আছি? আমি রেগে নেই ঈশান, আমি তো আমার ছেলেকে ফিরে পেতে চাই। এজন্য যদি আমাকে আরও 17 বছর অপেক্ষা করতে হয় তাহলে আমি করব। ঈশান পিহুর কোলে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে। পিহু ঈশানের মাথায় হাত বুলিয়ে দেয়। প্রাণটা জড়িয়ে গেল পিহুর। এত বছর পর নিজের ছেলেকে পেয়ে গভীর চুম্বন করল ঈশানের মাথায়। ঈশান এখনও তার মায়ের কোলে মাথা রেখে আছে। ইফাজ গলা ছেড়ে বলে, ঈশান, আমাকে এবার তোমার মায়ের সাথে কথা বলতে দাও। ঈশান উঠে চোখ মুছে মায়ের পাশে বসে পড়ল। পিহু চোখ মুছে ইফাজের দিকে তাকিয়ে বলল, তোমার মতো আমি নই যে সহজে রাগ বা জিদ করে চলে যাব। আমি মানবতাহীন নই। সেদিন তোমার সময় ছিল কিন্তু ইচ্ছে ছিল না আমার কথা শোনার, কিন্তু আজ আমার কাছ থেকে সময় হারিয়ে গেল। আমি তোমাকে সময় দিতে প্রস্তুত। বলো কি বলতে চাও? ইফাজের দৃষ্টি নত হয়ে যায়। পিহু যে তাকে অপমান করে কথাগুলো বলেছে তা ইফাজ বেশ বুঝতে পেরেছে। ইফাজ মলিন হেসে পিহুর দিকে তাকিয়ে বলে, সবার আগে আমি 17 বছর আগে ফিরতে চাই, যেখান থেকে আমাদের সম্পর্কের ভাঙন হয়েছিল। আমি জানি না আমি সেদিন কেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আজও সে জেদের বশে করা কাজের প্রতি আমার আফসোস হয়। তোমার সাথে আমার সংসার সম্পর্কে সব কিছু সাধারণভাবেই চলছিল, যেমনটার 5 জন দম্পতি একসাথে কাটায়। আমাকে কাজের জন্য ঢাকার বাহিরে থাকতে হতো। আমি পারতাম না নিজের স্ত্রী সন্তানকে ভালো করে সময় দিতে, পারতাম না তোমাদের সাথে মন খুলে কথা বলতে, কারণ আমার তো কাজের চাপ বেশি ছিল। আমি চাইতাম যে আমার শত কষ্ট হলেও
তুমি আর ঈশান যেন ভালো থাকো। সেই জন্য আমি নিজের পরিশ্রমকে তুচ্ছ মনে করতাম, কিন্তু এসব কিছুর মধ্যে হঠাৎ করে নেহাল চলে আসলো। এতে আমি কিছু মনে করিনি। তুমি আমাকে নেহালের সাথে পরিচয় করিয়ে দিলে, এতেও আমি স্বাভাবিক ছিলাম। স্বাভাবিক থাকারই কথা, কারণ নেহালকে নিয়ে আমার কোনো প্রকার মাথা ব্যথা ছিল না পিহু। কিন্তু আমার অবর্তমানে নেহাল যখন বাড়িতে আসা যাওয়া করতো, ব্যাপারটা তখনই দৃষ্টিকটু দেখায়। সেটা আমার কাছে না, আশেপাশের লোকজনের কাছে। পাশের বাসার কয়েকজন মহিলা ছিল যারা আমাকে প্রতিনিয়ত নেহালের সম্পর্কে বলতো। নেহাল নাকি প্রায় এখানে আসে অনেক রাত করে বাড়িতে ফিরে। আরও অনেক গল্প। আমি নেহাল সম্পর্কে অবগত ছিলাম না। আমি তোমার সম্পর্কে অবগত ছিলাম। আমি ভাবতাম যে পিহু কোনোদিনও এমনটা করবে না। পিহু তো আমাকে ভালোবাসে। শত কথা শুনো, আমি এই বিষয়ে তোমাকে একটা প্রশ্ন করিনি। সব কিছু মেনে নিয়েছি। মাঝে মধ্যে মনে হতো যে আমি তোমাকে সময় দিতে পারি না, ঠিক মতো কথা বলতে পারিনি, এই জন্যই কি আমার থেকে মন উঠে গেছে? পরক্ষণে মনকে সান্ত্বনা দিতাম, এমন কিছু হবে না, আমার পিহু আমারই থাকবে। কিন্তু ওই মানুষগুলো যেন আমার পিছু ছাড়ছে না, সবসময় একটা না একটা কিছু বলবেই তোমায় নিয়ে। এটা বুঝলাম জন্মগত স্বভাব, কিন্তু আমি তাদের কথায় পাত্তা দিতাম না। মনের ভিতরে একটা অস্বস্তি থেকেই যেত আমার। কি করব কিছু বুঝতে পারছি না। তোমাকে কিছু জিজ্ঞেস করতে অস্বস্তি হতো। সবচেয়ে বড় কথা হলো, আমি তেমন কিছু তোমার আর নেহালের মধ্যে দেখিনি। নেহালের সাথে তোমার স্বাভাবিক আচরণ আমার মন থেকে সন্দেহ দূর করে দিয়েছিল। তাই আর কিছু জিজ্ঞেস করিনি তোমায়। কিন্তু এরপর এলো সেই দিন। তোমাকে ওভাবে দেখে আমার মাথা কাজ করছিল না। মনের ভিতরে চাপা সন্দেহগুলো আবারও নাড়া দিয়ে ওঠে। বারবার একটা কথা মনে হচ্ছিল যে তুমি সত্যিই নেহালের কাছে থাকতে চাও, আমার কাছে না। এটা ভেবে সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। কি করেছিলাম তার কোনো খেয়াল ছিল না আমার। তবে ঈশানকে নিয়ে বাড়িতে যাওয়ার পর আমি সারা রাত ঠান্ডা মাথায় ভেবেছি, হয়তো আমার কোথাও ভুল হয়েছে। এই কথা ভেবে আমি ভেবেছিলাম যদি আমার কোথাও বুঝতে ভুল হয় তবে আমার সেই ভুল ধরিয়ে দিতে তুমি আসবে। কিন্তু তুমি এলে না, কারণ তোমাকে তো আসতে দেওয়া হয়নি। মিথ্যে বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি সেদিন লন্ডন যাইনি পিহু। এটুকু বলে ইফাজ থামল। লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে আবার বলল, আমি থমকে গিয়েছিলাম তোমার পাঠানো ডিভোর্স পেপার দেখে। যদি আমার বুঝতে কোনো ভুল হতো তাহলে তুমি ডিভোর্স পেপার পাঠাতে না, উল্টো আমার ভুল ধরিয়ে দিতে। আমি সেদিন ভেবে নিয়েছি যে তুমি সত্যি নেহালের সাথে থাকতে চাও, তাই আমি বিনা বাক্যে সাইন করে দেই। কিন্তু এর মধ্যে যে অনেক বড় ষড়যন্ত্র ছিল তা আমি টের পাইনি। তখন আমার এত সব বোঝার মতো হুঁশও ছিল না। আর তারপর ঈশানকে নিয়ে লন্ডনে পাড়ি জমাই। এখন তোমার প্রশ্ন যে আমি এতদিনে একবারও তোমার কেন খোঁজ নেইনি, তার উত্তর আমার কাছে আছে। পিহু, আমি আগে বলেছি আমার ধারণা ছিল তুমি নেহালের সাথে নতুন করে সংসার করবে বলে আমায় ডিভোর্স দিয়েছ। তাই আমার একটাই ভাবনা ছিল, যদি আমি বাংলাদেশে এসে দেখি তুমি নেহালের সাথে সুখে সংসার করছো, তাহলে আমি সেটা সহ্য করব কিভাবে? কিভাবে নিজের প্রিয় মানুষটিকে অন্যের সাথে দেখতে থাকবো? নিজেকে তখন শেষ করে দিতে ইচ্ছে করবে। আর আমার যদি কিছু হয়ে যায় তাহলে ঈশান থাকবে কিভাবে? ও তো মা ছাড়া থাকে। আর যদি আমিও হারিয়ে যাই তাহলে ঈশানের কি হবে? বিশ্বাস করো পিহু, এই একটা চিন্তাই আমাকে এতগুলো বছর করে খেয়েছে। আমি তোমাকে আর নেহালকে একসাথে দেখতে পারবো না। আমার এই চিন্তাধারাই এতগুলো বছর পার করার মূল। বাংলাদেশে আসার জন্য অনেকবার টিকিট বুক করলেও তা বারবার ক্যান্সেল করে দিয়েছি। সবসময় একটা কথাই মনে পড়তো যে তুমি অন্য কারোর সাথে সংসার করছো। আমার তখন নিজেকে সামলাতে কষ্ট হতো। কাজে ব্যস্ত থাকার চেষ্টা করতাম, তবুও ব্যর্থ হতাম। নিজের মনকে বারবার কোরবান করার চেষ্টা করতাম। আর এইভাবে যে আমার জীবন থেকে এতগুলো বছর অতিক্রম হয়ে যাবে ভাবতে পারিনি। হয়তো তুমি এসব বিশ্বাস করবে না, তবে ঈশান খুব ভালো করে জানে যে ওর বাবা কিভাবে এতগুলো দিন কাটিয়েছে। আর তোমাদের শেষ প্রশ্ন হলো, আমি কেন সন্দেহ করলাম? মানুষের মনে সন্দেহ বলে কয়ে আসে না, হঠাৎ করে চলে আসে। এই পৃথিবীর প্রতিটা মানুষই সন্দেহের দাস, তাই মনে সন্দেহ হবেই। সেখানে আমার সন্দেহ করাটা কি অস্বাভাবিক কিছু ছিল? ইফাজ আবার থামল। অনেক কথা বলে ফেলেছে। পিহু নির্বাক হয়ে গেছে। ইফাজের চোখে চোখ রাখার সাহস নেই তার। নিচের দিকে চোখ নামিয়ে রেখেছে। ইফাজ নিজের কথা শেষ করে মীরার দিকে তাকালো। বলল, মীরার একটা প্রশ্ন ছিল যে আমি কেন চিঠির লেখাগুলো বিশ্বাস করলাম। আমি যখন নেহালের চিঠিটা পড়লাম তখন আমার মনে হচ্ছিল যে এটা কি আদৌ নেহাল পাঠিয়েছে। এতগুলো বছর পর এসব বলার মানে কি? নেহাল নিজের সব দোষগুলো চিঠিতে তুলে ধরেছে। নেহাল তো আগেও পাঠাতে পারতো, তাহলে এতদিন পর কেন পাঠালো? কিন্তু যখন আমি পিহু দেওয়া চিঠিটা পড়লাম তখন আমার কাছে সব ধোঁয়াশা লাগছিল। আমি ভাবছিলাম এই কোন বেড়াচালা আমি পড়লাম। যদি পিহু আর নেহাল একসাথে থাকে তাহলে তারা আমাকে কেন চিঠি পাঠাবে? একবার পড়ে আমি বুঝেছিলাম না, তাই বারবার চিঠি দুটো পড়ছিলাম।
তখন আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এই লেখাগুলো তো কোনো ভুল ছিল। আমি কিভাবে পিহুকে এতটা অবিশ্বাস করলাম? এই দুটো কথা আমি বারবার ভেবেছি, তবুও কেন যেন সবটা অন্যরকম লাগছিল আমার কাছে। আমি তখন ছুটে যাই মীরার কাছে, হয়তো মীরার থেকে আরও কিছু জানতে পারবো। সেটাই হলো, মীরার থেকে বাকি সবটা জানতে পারলাম। এবার চুপ হয়ে যায়, এখনও আরও কিছু বলার বাকি আছে। বড় বড় শ্বাস ফেলছে সে। মীরাকে স্বামী ধরে রেখেছে, সেও কাঁদছে পিহুর মতোই। এত সব সত্য কেন আরও আগে সামনে আসলো না? তাহলে কাউকে এত কষ্ট পেতে হতো না। মুক্ত বলে ওঠে, মানলাম আপনি আর পিহু পরিস্থিতির শিকার হয়েছেন, কিন্তু আপনিও অনেক দেরি করে ফেলেছেন। ডিভোর্সটা তো হয়ে গেছে, আর এখন এসব বলে কোনো লাভ নেই। আপনার আর পিহুর জীবন আর কোনোদিনও স্বাভাবিক হবে না। মুক্তার কথা এবার চোখ তুলে তাকালো। পিহু তাকালো না, তার দৃষ্টি এখনও মেঝের দিকে। সবাই ইফাজের দিকে তাকিয়ে আছে ওর প্রশ্ন জবাব শোনার জন্য। ঈশান কি বলতে চায়?